আইসিটি বিষয়ের এই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি হতে যে যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো শুরুতে আমরা প্রশ্নটা দেখব। প্রশ্নে কি বলা ছিল, প্রশ্নটা খুব ভালো করে লক্ষ্য করি। এই অঙ্কে একটা নতুন তথ্য আছে, সেই তথ্যটা জানার জন্য প্রশ্নটা ভালো করে পড়ি। স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দশমিক সংখ্যা লিখতে বললে একজন লিখল 63, আরেকজন লিখল 70। এই দুইটা কিন্তু দশমিক সংখ্যা, ভিত্তি দেওয়া নেই, কারণ এখানে বলা আছে দশমিক সংখ্যা লিখতে বলেছে, সেজন্য বেজ না থাকলেও এই দুটো কিন্তু দশমিক সংখ্যা। আচ্ছা, তখন স্যার বলল আমি এই 0, 1, 2, 3, 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। স্যার একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে, ভালো। সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, মানে কি এটি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে নতুন তথ্য এই অঙ্কের। তো যাই হোক, উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। ক নম্বরে বলেছে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট হচ্ছে যে পয়েন্টের মাধ্যমে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করে বোঝানোর জন্য যে পয়েন্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। যেমন আমি যদি এখানে একটু উদাহরণ লিখি, যে 123.65 এটা দশমিক সংখ্যা, মাঝখানে একটা পয়েন্ট দিয়েছি না, এই পয়েন্টটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই পয়েন্টটা যখন বাইনারিতে ব্যবহার করি তখন এটার নাম হয় কিন্তু বাইনারি পয়েন্ট। এটা দশমিকে ব্যবহার করলে এটাকে বলা হয় দশমিক পয়েন্ট বা ডেসিমেল পয়েন্ট। এটা অক্টালে ব্যবহার করলে এটার নাম হয় অক্টাল পয়েন্ট। এটা হেক্সাডেসিমেলে ব্যবহার করলে এটার নাম হয় হেক্সাডেসিমেল পয়েন্ট। এই ডেসিমেল পয়েন্ট এই রেডিক্স পয়েন্টটা কিন্তু এক এক জায়গায় এক এক অর্থ প্রকাশ করে। তো যাই হোক, এটা ডেসিমেল পয়েন্ট এবং এটি হচ্ছে রেডিক্স পয়েন্ট। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে যে 9 আর 7 যোগ করে 20 কীভাবে সম্ভব, ব্যাখ্যা করো। 9 আর 7 যোগ করে তো 16 হয়, 20 হয় কীভাবে, তাই না? হ্যাঁ হয়। আমরা যদি 9 আর 7 যোগ করে যে 16 হচ্ছে, 16 প্রথমে যদি অক্টালে রূপান্তর করি তাহলে কিন্তু 20 হয়। আবার যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে কিন্তু 20 হয় না। তো তাহলে আমরা দুটো যোগ করে 16 সমতুল্য হেক্সাডেসিমেল সমান যদি দিই তাহলে কিন্তু 20 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা সংখ্যা যোগ করে বাম দিক দশমিক, ডান দিক অক্টাল, তাহলে দুই দিক সমান হয়। তো এটা ব্যাখ্যা কীভাবে লিখবো, এইভাবে লিখতে পারি। ব্যাখ্যাটা লক্ষ্য করি, একটু সাজিয়ে লিখবো, যেহেতু 2 মার্কসের জন্য আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি। উত্তর খ, 9 এবং 7 যোগ করে 20 সম্ভব, এটা আগে লিখবো। তারপর লিখবো এক্ষেত্রে বাম পক্ষ এই দুটো যোগ করে দশমিক সংখ্যা, আর ডান পক্ষ 20 হচ্ছে অক্টাল সংখ্যা, অর্থাৎ বাম পক্ষ দশমিক, ডান পক্ষ অক্টাল। এবং বাম পক্ষ যে দশমিক দুইটা যোগ করে 16 হয়, তাহলে 16 অক্টাল যদি এটা মিলে যায় তাহলে জানবো যে দুই দিক সমান। তাহলে আমরা একটু প্রমাণ করে দিই। আচ্ছা, যেমন এই 16কে আমরা অক্টাল রূপান্তরের জন্য, দশমিক থেকে অক্টালে রূপান্তরের জন্য 8 দিয়ে ভাগ হয়, এটা তো আমরা জানি। তা 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, ভাগফল 2, ভাগশেষ 0। এই 2কে আবার যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করা যায় না, তখন ভাগফল 0 হবে, আর এই 2 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 2 আর 0, এই যে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ আমাদের বাম দিক দশমিক সংখ্যা, এই দুটো যোগ করে 16, আর ডান দিক এই 20 হচ্ছে অক্টাল সংখ্যা, তাহলে দুই দিক কিন্তু সমান হবে। এইভাবে আমরা একটু সাজিয়ে লিখে দিব। আচ্ছা, আবার উদ্দীপকে ফিরে যাব গ নম্বরের সমাধানের জন্য। তো গ নম্বরের সমাধানের জন্য এবার গ নম্বরটাই হচ্ছে আমাদের উদ্দীপক রিলেটেড। গ নম্বরে বলছে 2FC বেজ 16, এটি হেক্সাডেসিমেল সংখ্যা, সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। দারুণ একটি প্রশ্ন, আনকমন প্রশ্ন। এটা কিন্তু কোনো বোর্ডে আসেনি, বইতেও নাই প্রশ্নটা, ভালো করে বুঝি। 2FC বেজ 16 সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। স্যারের নতুন সংখ্যা পদ্ধতি মানে কি? এই যে প্রশ্ন হলুদ, আর এই হলুদ আমি কালার ম্যাচ করে রেখেছি। এইখানে বলা আছে স্যার বললেন আমি 0, 1, 2, 3, 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। 0 থেকে 4 পর্যন্ত 5টি প্রতীক, তার মানে কি 5 ভিত্তিক সংখ্যা। তাহলে এই হেক্সাডেসিমেলকে 5 ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করবো, তাই না? তাহলে এটি নতুন প্রশ্ন না, কোনো বইতে কি আছে? নেই কিন্তু। সেজন্য প্রশ্নটি ভালো করে লক্ষ্য করি। হেক্সাডেসিমেল সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হেক্সাডেসিমেলকে সরাসরি 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যাবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই হেক্সাডেসিমেলকে প্রথমে দশমিকে নিব, তারপর দশমিক থেকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। আরেকটি বিষয় বলে রাখি, যে কোনো সংখ্যাকে রূপান্তর করার জন্য
আমরা ইচ্ছে করলে সহজ পদ্ধতিতে দশমিকে রূপান্তর করে সে দশমিক থেকে আবার নিতে পারি। যেমন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না, তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার জন্য বাইনারিতে রূপান্তর করে তারপর আমরা আবার হেক্সাডেসিমেলে নিই। আবার ইচ্ছে করলে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করে দশমিক থেকেও কিন্তু হেক্সাডেসিমেল করা যায়। অনুরূপভাবে এই সংখ্যাটিকে প্রথমে দশমিক করব, দশমিকে রূপান্তর করার পরে সেটাকে 5 দিয়ে ভাগ করে এই 5 ভিত্তিক সংখ্যা পাবো। যাই সমাধানের চেষ্টা করি। তো আমি একটু পূর্ব থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য। উদ্দীপকে বর্ণিত শিক্ষকের নতুন পদ্ধতিটি হলো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে 2FC বেজ 16কে দশমিক সংখ্যায় রূপান্তর করা হলো। আগে দশমিক করব, তারপর সেখান থেকে এই 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তার আগে একটা কথা বলে রাখি, এই যে FC হচ্ছে এক্সা ভ্যালু, এই F এর দশমিক সমতুল্য মান 15, 15, C এর দশমিক সমতুল্য মান 12। এটা আমি লিখে রাখলাম, কাজে লাগবে। তো লক্ষ্য করি, এখন হেক্সা হতে দশমিক করার জন্য এই প্রতিটি হেক্সা ভ্যালুকে আমরা এই বেজ 16 দ্বারা প্রথমে গুণ করব, তারপর পাওয়ার লিখবো। এগুলো তো আমরা জানি, আগে থেকে শিখছি, তাই না? লক্ষ্য করি, 2 লিখলাম, 2কে বেজ 16 দ্বারা গুণ করলাম, তারপর প্লাস দিব, F লিখবো, কিন্তু F এর পরিবর্তে 15 লিখি, তাহলে সহজ হবে। যোগ C এর পরিবর্তে 12 লিখবো, 12কে 16 দ্বারা গুণ করব, অর্থাৎ 2কে 16 দ্বারা গুণ করেছি, F এর মান 15কে 16 দ্বারা গুণ করেছি, C এর মান 12কে 16 দ্বারা গুণ করেছি। এবার আমরা কি করব, 16-র উপরে পাওয়ার লিখব। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে 0 দিয়ে শুরু হবে, 0, 1, 2। এবার আমরা সরল করব। 2কে পাওয়ার 16কে পাওয়ার 6 করলে 256, তাকে 2 দিয়ে গুণ করলে 512, যোগ এটাকে গুণ করে এটা দিয়ে গুণ করলে হবে 240, যোগ এটাকে পাওয়ার করে 1 হয়, 1কে 12 দিয়ে গুণ করলে 12 হয়। এবার সবগুলি যোগ করলে 764 হয়। এখন এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাকে এবার আমরা কি করব, 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। কেননা আমাদের বলেছিল এই সংখ্যাটিকে ওই স্যারের উদ্দীপকে বর্ণিত 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে। তো তাহলে আমরা দশমিক করলাম, এখন এই দশমিক সংখ্যাকে হোয়াট 5 ভিত্তিক সংখ্যা মানে কি 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে দেখাবো। এখানে জায়গা নাই, আমি পরের পেজে দেখাচ্ছি। এই যে 764কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 152, ভাগশেষ পাবো 4। আবার 152কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগফল পাবো সম্ভবত 30, আর ভাগশেষে 2 থেকে যাবে। এবং ভাগফল ভাগশেষ তো এগুলো আমরা নির্ণয় করতে পারি, তাই না? হ্যাঁ। এবারে 30কে আবার যদি 5 দ্বারা ভাগ করি ভাগফল 6, ভাগশেষ 0 হবে। 6কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 1কে 5 দ্বারা ভাগ করা যায় না, তখন আমরা ভাগফল যদি 0 নিই তাহলে এই 1 ভাগশেষ হিসেবে থেকে যায়। 1, 1, 0, 2, 1। এইটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা। এখন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। এক্ষেত্রে প্রথমে যেটি লিখবো সেটিকে বলা হয় MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। শেষে যেটি লিখবো সেটিকে বলা হয় LSD, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওদের লিখি, সাজিয়ে লিখি। এই যে একটু দ্রুত লিখে দিলাম, এই সংখ্যা সমান এই 5 ভিত্তিক সংখ্যা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটি ক্যালকুলেটারে করা যাবে না। না, ক্যালকুলেটারে 5 ভিত্তিকের কোনো অপশন নাই, তাই আমাদের ম্যানুয়াল এইভাবে করতে হবে। তো আশা করি তোমরা এখন পারবে। তো গ নম্বর শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের সেই পুরাতন প্রশ্নটি, বারবার যে প্রশ্নটি আসে, ভালো করে লক্ষ্য করি। উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। দশমিক সংখ্যা মানে কি? এই যে হলুদ কালার প্রশ্ন, হলুদ প্রশ্নের সাথে আমি ম্যাচ করে রেখেছি। একজন এত লিখেছে, একজন এত লিখেছে, এই সংখ্যা দুটোর বেজ নাই, তারপরে ওই দুটো দশমিক সংখ্যা। কেন দশমিক সংখ্যা? দুইজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা শিক্ষক লিখতে বলেছিল। তার মানে কি এই দুটো দশমিক সংখ্যার পার্থক্য নির্ণয় করবো যোগের মাধ্যমে। এখন একটা বিষয় বলি, অনেকে ভাবতে পারে মনে হয় এইটা থেকে এটা বিয়োগ হবে, আসলে তা না। বিয়োগ হবে ছোটোটা পরে লিখবো, বড়টা আগে লিখবো সাজিয়ে। তো যাই সমাধান করার চেষ্টা করি। দুইটার পার্থক্য আমরা যোগের মাধ্যমে নির্ণয় করবো, মানে কি? যে 2-এর পরিপূরক ব্যবহার করে, পূর্বের ক্লাসেও দেখিয়েছিলাম। তো যাই, এই যে আমরা কিছু কথা সাজিয়ে লিখব। 70 এবং 63 যোগের মাধ্যমে পার্থক্য 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করা যায়। এই কথাটা আমরা লিখে নিব, লিখে নিলে ভালো হয়, 4 মার্কসের প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমরা কি করব? ছোট সংখ্যাটি 63কে 2-এর পরিপূরক মান নির্ণয় করব। এখন 70-এর বাইনারি মান, 63-এর বাইনারি মান, দুইটাকেই কিন্তু বাইনারিতে রূপান্তর করতে হবে। তো বাইনারি মান তো আমরা বের করতে পারি, সেইভাবে আমরা বাইনারি মানে রূপান্তর করব। তারপরে বাইনারি মানে রূপান্তর করার পরে 63-এর বাইনারি মান হচ্ছে 6টা 1 সম্ভবত,
6টা 1, 63 বাইনারি মানটা ছোট হবে, সেটাকে 2 পরিপূরক করব। তো যাই, এই যে বাইনারি, আমি 63 বাইনারি মান বের করে দিচ্ছি। 63কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগফল 31, ভাগশেষ 1। আবার 63কে যদি 31কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15, ভাগশেষ 1। এই 15কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 7, ভাগশেষ 1। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত। একটা বিষয় বলে রাখি, আমি একজন কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করেছি এই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা ভুল করে। 3কে 2 দ্বারা ভাগ করে ভাগফল কত আর ভাগশেষ কত, শিক্ষার্থীরা লিখতে যে একটু মিস্টেক করার সম্ভাবনা থাকে। আমি খাতায় লক্ষ্য করেছি শিক্ষার্থীদের, সেই জন্য বলছি লক্ষ্য করি। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1, বিষয়টি খেয়াল রাখবো। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য প্রথমে 0 লিখবো আর এই 1 শেষে লিখবো। বা নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে এইটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি, তাই না? এই যে 6টা 1, এটা হচ্ছে, এই 6টা 1 হচ্ছে 63-র বাইনারি মান। বা 70-এর বাইনারি মান এইভাবে বের করতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো ক্যালকুলেটারে যদি বের করি, হ্যাঁ ক্যালকুলেটারে বের করলেও হবে, কিন্তু শর্টকাট করলে কোনো শিক্ষার্থী যদি শর্টকাট নম্বর দেয়, সেই জন্য এইভাবে করে দেখানো উত্তম। আর আইসিটি পরীক্ষা অনেক সময় পাবে তোমরা, কেননা আইসিটি 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 2 ঘন্টা 35 মিনিট সময়, যথেষ্ট সময়। সেজন্য সময়ের অভাব হবে না, সেজন্য বিস্তারিত করাই ভালো। এটা হচ্ছে বাইনারি। আবার 70-এর বাইনারি বের করব। আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। 70কে 2 দ্বারা ভাগ করে ভাগফল 35, ভাগশেষ 0। 35কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 17, ভাগশেষ 1। 17কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8, ভাগশেষ 1। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগফল 0। আর এই 1 এখানে চলে আসবে, তাই না? এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো 1 0 0 0 1 1 0 1 1 0। একটু দ্রুত বলেছি কারণ তোমরা সবাই বাইনারি বের করতে পারে, সেজন্য। আচ্ছা, এখন কি করব? ওই যে 63-র বাইনারি মান 6টা 1, ওইটাকে পরিপূরক করব, তাই না? ওইটাকে পরিপূরক করব। যাই, এবার 63-র বাইনারি মানকে আমরা 2-এর পরিপূরক করব। 63-র বাইনারি মান আমরা আগে লিখে নিই, 6টা 1, মনে আছে? 63-র বাইনারি মান 6টা 1, 6টা 1। এখন 6টা 1-এ তো 6 বিট হয়, তো এটাকে আমরা 8 বিটে সাজিয়ে লেখার জন্য বাম দিকে আরও 2টা শূন্য নিব। এই 8 বিটে সাজিয়ে লিখলাম। এই 8 বিট বাইনারি মানকে বলা হয় 8 বিট প্রকৃত মান বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবার এখান থেকে আমরা 1-এর পরিপূরক মান বের করব। এটাকে উল্টিয়ে লিখব। উপরে 1-এর পরিবর্তে সব 0 হবে আর 0-এর পরিবর্তে 1 হবে। উপরে 1 থাকলে নিচে 0 লিখেছি আর 0-এর পরিবর্তে 1 লিখেছি, লিখে যে মান পেলাম উল্টিয়ে লিখে এটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব। 1 যোগ করে এইখানে যে মান পাবো সেটাই হচ্ছে 2-এর পরিপূরক মান। তো যোগ করি, এই লাইনের সাথে কিন্তু 1 যোগ, ভুলে আবার এই লাইনের যেন যোগ না করি, খেয়াল রাখতে হবে। এই লাইনের সাথে 1 যোগ, মনে রাখবো। 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নেমে যাবে, এই শূন্যগুলো সব নামিয়ে দিব, এই 1 নামিয়ে দিব। এটা হচ্ছে এই -63-র মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন, তাই না? কারণ এই 63 কিন্তু পজিটিভ সংখ্যা, সাইন বিট 0 না, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। কোনো প্লাস সংখ্যাকে 2-এর পরিপূরক করে আমরা নেগেটিভের মান পাই। অন্যভাবে বলতে পারি যে সাইন বিট যদি 1 হয় তাহলে আবার সংখ্যাটি ঋণাত্মক হয়। সাইন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। এটা হচ্ছে -63-র বাইনারি মান। আমরা ক্যালকুলেটরও বের করে চেক করতে পারি। আচ্ছা, এখন অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়নি, একটু বাকি আছে। কি বাকি আছে? এইবার আমরা কি করব? ওই যে বড় সংখ্যাটা 70, তো 70-এর বাইনারি মানের সাথে এই বাইনারি মানটা যোগ করব। আমি আবারও বলছি, এই পরিপূরক মানের সাথে ওই যে +70-এর বাইনারি মান একত্রে যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। শেষ সময়ে আমরা এখন যোগ করব। তো এখানে তো জায়গা নাই, আমি পরের পেজে যাই। আমি একটু ধাপে ধাপে দেখাচ্ছি। 70-এর বাইনারি মান কত বের করেছিলাম মনে আছে? এই সংখ্যাটি 70-এর বাইনারি মান আমি একটু ওখান থেকে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে বের করেছি না, ওখান থেকে নিয়ে আসলাম। 2 4 6 7টা বিট। তো 7 বিটের বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। সরি, 7 বিটের বাম পাশে একটা শূন্য দিলে 8 বিট হয়, তাই না? আচ্ছা, এই 8 বিট বাইনারি মানের নিচে ওই -63-র বাইনারি মানটা লিখব, যেটি পেলাম কিছুক্ষণ আগে, ওটা এখানে লিখব। এই যে এবার যোগ করব।
অর্থাৎ 70-এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে ওই যে মাইনাসের মান এখন আমরা যোগ করব। যোগ আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরও করতে পারি, আবার মুখেও করতে পারি। তো এমনি ম্যানুয়ালি করি, লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এইখানে লিখে দিব। এইটা হচ্ছে এখানে কিন্তু বিয়োগ করেছি, ভালো করে লক্ষ্য করি। আমাদের বলেছে কি যোগের মাধ্যমে পার্থক্য, মানে করব যোগ হবে বিয়োগ। আচ্ছা একটা কথা বলি, যোগের মাধ্যমে পার্থক্য কেন করতে বলে? কারণ কম্পিউটারে অ্যাডার নামে একটা সার্কিট আছে। কম্পিউটার কিন্তু সব কিছু যোগের মাধ্যমে করে, বিয়োগ করার জন্য কম্পিউটার কিন্তু ভিন্ন সার্কিট নাই। কম্পিউটার বিয়োগের কাজও অ্যাডারের মাধ্যমে করে, যোগের কাজও অ্যাডারের মাধ্যমে করে, যাকে অ্যাডার বলে। হাফ অ্যাডার, ফুল অ্যাডার নাম শুনেছি আমরা, হয়তো ভবিষ্যতে আরও লজিক গেট করার সময় জানবো। সেজন্য যোগের করলাম যোগ হলো কিন্তু বিয়োগ। এখানে আরেকটা বিষয় শেষে বোঝার আছে, সেটি হচ্ছে এখানে কিন্তু 9টা বিট হয়েছে। লক্ষ্য করি 8 বিটে অঙ্ক করে 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়েছে। তো 9 বিট হলে বাম দিকের বিট কিন্তু ওভারফ্লো, ক্যারি বিট বেশি হয়ে গেছে, সেজন্য এটা বাদ যাবে। 8 বিটের বাম দিকের যে বিট, এটা 8 বিটের বাইরের যেহেতু এটাকে ওভারফ্লো বলে বা ক্যারি বিট বলে, হাতে থাকা সংখ্যা, এটা বাদ যাবে নিয়ম অনুযায়ী। এটা যদি বাদ যায় আমরা এটা লিখে দিতে পারি, ওভারফ্লো বিবেচনা করা হয় না। এখন এটা যদি বাদ যায় তো এখান থেকে এটুকু উত্তর হবে। এটুকু যদি উত্তর হয় এই লাস্টেরটা আমরা কাউন্ট করবো, বামের শূন্যের কোনো মূল্য নাই। 3টে 1, 3টে 1-এর দশমিক মান কিন্তু 7। 3টে 1, এই 3টে 1 উত্তর, যার দশমিক মান এই 7, এবং এই 7 পজিটিভ সংখ্যা। কারণ কি, এই যে সাইন বিট যদি 0 হয়, চিহ্ন বিট যেহেতু 0, এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি কিন্তু ধনাত্মক সংখ্যা। তো এই বিস্তারিত এগুলো লিখলে ফুল মার্কস পাবে আশা করি। আমি সব A to Z লেখার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।